আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এসএসসির স্পেশাল প্রস্তুতি ক্লাস নিয়ে। আজকে আমরা এসএসসির স্পেশাল প্রস্তুতি ক্লাসে রসায়নের পদার্থের গঠনের স্পেশাল 4 নম্বর লেকচার উপস্থিত। তো আজকে স্পেশাল 4 নম্বর লেকচারে আমরা আমাদের যে বোর পরমাণু মডেল আর রাদারফোর্ড পরমাণু মডেলের যে টপিকের বেশ কয়েকটা স্পেশাল প্রশ্ন রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আমাদের এই অধ্যায়ের স্পেশাল যেই প্রশ্ন ছিল সেই স্পেশাল প্রশ্নগুলো। আজকে আমরা যশোর বোর্ড 2021 সালে আসা প্রশ্ন দিয়ে সলভ শুরু করতেছি। তোমরা দেখতে পাচ্ছ দুইটা চিত্র দেখা আছে, পরমাণু মডেল 1 আর পরমাণু মডেল 2। তোমাদের কাছে আমি প্রশ্ন করি, বলো তো তোমরা 1 নাম্বার পরমাণু মডেলের নামটা কি হবে? এটা আমাকে জানাও। 1 নাম্বার পরমাণু মডেলের নামটা কি হবে আর 2 নাম্বারটার নাম কি হবে? দ্রুত বলতে হবে, হ্যাঁ। আমরা কিন্তু পরমাণু মডেলটা শিখেছিলাম আমাদের বিগত ক্লাসে। এরকম থাকলে এই পরমাণু মডেলের নাম কি হয় আর এরকম থাকলে কি হয়? একটু গেস করো সবাই। 1 নাম্বার পরমাণু মডেলের নাম কি আর 2 নাম্বারটার নাম কি? ঝুমুর, নাবিলা, শাওন, আবির, একটু চেষ্টা করো। আমরা কিন্তু এগুলো শিখছিলাম, আমাদের মনে করতে হবে যে কীরকম চিত্র থাকলে কীরকম পরমাণু মডেল হয়, কীরকম থাকলে কীরকম হয়, এটা আমাদের গেস করতে হবে। তোমরা কি স্ক্রিন ক্লিয়ার দেখতে পাচ্ছ? ক্লিয়ার দেখা যাচ্ছে? শাওন, ঝুমুর, নাবিলা, আবির, ক্লিয়ার দেখা যাচ্ছে? সব কিছু ঠিকঠাক আছে? তাহলে বলো 1 নাম্বার পরমাণু মডেলের নাম কি? এক নাম্বারটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। ভেরি গুড। 1 নাম্বারটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল, 2 নাম্বার হচ্ছে কি বোর পরমাণু মডেল। ওকে, এবার দেখো গণনে বলছে কি উদ্দীপকের 2 নং পরমাণু মডেলটির মতামত গুলো লিখো। জাস্ট মতামত লিখতে বলছে। উদ্দীপকে 2 নং পরমাণু মডেলটার নাম হচ্ছে কি বোর পরমাণু মডেল। এখন এই বোর পরমাণু মডেলে বোর সাহেব কি কি কথা বলছিল, তার প্রস্তাবগুলো কী ছিল সেগুলো আমরা এখন তুলে ধরবো। যদি আমরা এগুলো আগে পড়ছি, তারপর দেখি আমাদের পরীক্ষার সময় কীভাবে লিখতে হবে। তো আমরা শুরু করতেছি। গ নাম্বার, প্রথমে লিখব নাম। উদ্দীপকের 2 নং পরমাণু মডেলটি নিলস বোর পরমাণু মডেল। নিচে এই মডেলটির প্রস্তাবগুলো বা মতবাদগুলো দেওয়া হলো। আমাদের কিন্তু এই বোর পরমাণু মডেলের 3টা মতবাদ আছে। একটা হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত মতবাদ, 2 নাম্বার হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ, 3 নাম্বার হচ্ছে কি শক্তির বিকিরণ সম্পর্কিত মতবাদ। এটা আমরা সবাই বই থেকে পড়ছি। তো আমাদের স্টেপ বাই স্টেপ লিখতে হবে। তো লিখব বোর পরমাণু মডেলের মতবাদ। প্রথম মতবাদ শক্তি স্তর সম্পর্কিত মতবাদ। তো এটা আমরা জানি, তারপরে জাস্ট একবার রিভিশন দিয়ে তোমাদের দেখাচ্ছি, খেয়াল করো। আমরা সবাই জানি পরমাণুতে যে সকল ইলেকট্রন আছে বা থাকে সেগুলো অনবরত নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। আমাদের যে ইলেকট্রনগুলো থাকে, ইলেকট্রনগুলো নিজের ইচ্ছা মতো ঘুরতে পারে না। ইলেকট্রন ঘোরার জন্য একটা শর্ত থাকে যে তুমি এই 1 নাম্বার কক্ষপথে ঘুরবা, তুমি ওই 2 নাম্বারে ঘুরবা, তুমি এই 3 নাম্বারে ঘুরবা। এটা হচ্ছে ইলেকট্রনের শর্ত। ইলেকট্রন ঘুরে ঠিক আছে, ইলেকট্রন ইচ্ছা মতো ঘুরবে না, খেয়াল রাখবা। ইলেকট্রন ইচ্ছা মতো ঘুরতে পারে না। শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারবে। এই কক্ষপথগুলোকে প্রধান শক্তি স্তর বা অরবিট বলা হয়। তার মানে বুঝতে পারলাম যে আমাদের পরমাণুতে ইলেকট্রন যে ঘুরে, সেই ইলেকট্রন নিজের ইচ্ছা মতো ঘুরতে পারে না। অবশ্যই সেই ইলেকট্রন ঘোরার জন্য কিছু শর্ত থাকে। সেই শর্ত অনুযায়ী ইলেকট্রন নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার যে কক্ষপথ সেখানে ঘুরে থাকে, আর সেই কক্ষপথের নামই হচ্ছে অরবিট বা শক্তি স্তর বাংলায়। আর এই স্থির কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রন কোনো প্রকার শক্তি শোষণও করে না এবং কি কোনো প্রকার শক্তি বিকিরণও করে না। এই লাইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, লাস্ট লাইনটা। ইলেকট্রন যখন নির্দিষ্ট শক্তি স্তরে ঘুরতে থাকে তখন ইলেকট্রন শক্তি গ্রহণও করে না আর শক্তি বর্জনও করে না। এই কথাটা অবশ্যই লিখতে হবে শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবে। সবাইকে বলতেছি, দেখো সবাই এইখান থেকে ব্যাখ্যাটা বুঝতে পারলা কিনা পুরোপুরি, এটা আমাকে জানাও। তোমরা কি ব্যাখ্যাটা বুঝতে পারছো?
একটু কথা বলতে হবে। জি স্যার, বুঝতে পারছি। এখন কথা হচ্ছে ইলেকট্রন শক্তি শোষণ আর বিকিরণ করবে কখন করবে? যখন ইলেকট্রন লাফ দিবে। কি করবে? লাফ দিবে। আমরা কিন্তু জানি আমাদের এই যে চিত্রটা আমরা শিখছিলাম, ইলেকট্রন একসময় শক্তি শোষণ করে একসময় বিকিরণ করে। কখন হয়? ইলেকট্রন যখন নির্দিষ্ট শক্তি স্তরে ঘুরতে থাকে তখন কিন্তু এই কাজটা হয় না। ইলেকট্রন যখন লাফালাফি করে তখন এই কাজটা হয়। অর্থাৎ নিচ থেকে লাফ দিয়ে উপরে উঠলে অথবা উপর থেকে লাফ দিয়ে নিচে নামলে এই শোষণ বা বিকিরণের ব্যাপারটা ঘটে। তো বিষয়টা খেয়াল রাখবা। এবার 1 নাম্বার শেষ। এবার 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কৌণিক ভরবেগ। যে কৌণিক ভরবেগের আলাদা ম্যাথই পরীক্ষা আসে। তো আমরা লিখব সাজিয়ে যে প্রতিটি নির্দিষ্ট কক্ষপথ বা শক্তি স্তরে যে ঘুরতেছে ইলেকট্রনগুলো বা আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট। মুখস্থ করো। মানে প্রত্যেকটা নির্দিষ্ট শক্তি স্তরের ঘূর্ণনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগের মানটাও নির্দিষ্ট থাকে, বাড়েও না কমেও না। অর্থাৎ কোনো একটা পরমাণুতে প্রথম শক্তি স্তরের কৌণিক ভরবেগের মান যা, দ্বিতীয় শক্তি স্তরের কৌণিক ভরবেগের মান অন্যরকম হবে। 3 নাম্বারটা আরেকটু ভিন্ন, 4 নাম্বারটা আরেকটু ভিন্ন। মানে কি প্রত্যেকটা কক্ষপথে বা শক্তি স্তরের জন্য কৌণিক ভরবেগ আলাদা 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 বা নির্দিষ্ট নির্দিষ্ট নির্দিষ্ট, কখনোই সেম হবে না। সবাইকে ব্যাখ্যাটা বুঝতে পারছো? একটু আমাকে জানো ব্যাখ্যাটা বুঝতে পেরেছো এতটুকু? আচ্ছা, তো এবং নির্দিষ্ট হবে এবং সেই সংখ্যাটা বের করার জন্য সূত্র আছে mvr = ns/2π। মুখস্থ করে দিবা সূত্রটা। এবং তা h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতকের সমান। অর্থাৎ mvr = n × h/2π হবে। 2 আর লিখছে, সরি, এটা 2π হবে। mvr = ns/2π। ব্যাস হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের এই কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। এরপরে 3 নাম্বারটা সবচেয়ে সহজ, শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। বিকিরণ এটা হচ্ছে ইলেকট্রন লাফালাফি করলে যেটা হয় আর কি। আমরা জানি যে কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রন কোনো প্রকার শক্তি শোষণও করে না বা কোনো প্রকার শক্তি বিকৃত করে না। তবে ইলেকট্রন যদি লাফালাফি করে, অর্থাৎ নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় অথবা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে, তখনই কি হয়? ইলেকট্রনের শক্তির শোষণ হয় এক জায়গায়, বিকিরণ হয় এক জায়গায়। এখন কোথায় শোষণ হয় কোথায় বিকিরণ হয় এটাও তোমাকে লিখে দিতে হবে। আমরা জানি ইলেকট্রন যখন নির্দিষ্ট শক্তি স্তরে ঘুরতে থাকে কখনো শক্তি শোষণও হয় না, বিকিরণও হয় না। কিন্তু ইলেকট্রন যখন নিচ থেকে লাফ দিয়ে উপরে যায় তখন শক্তির শোষণ ঘটে, আর উপর থেকে লাফ দিয়ে নিচে যখন নামে শক্তির বিকিরণ ঘটে। এই কথা দুটো অবশ্যই লিখতে হবে। তো লিখতেছে যে ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তির শোষণ ঘটে, আবার যদি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে তখন শক্তির বিকিরণ ঘটে বা বিকিরিত হয়। এই হচ্ছে আমাদের 3টা পয়েন্ট, যে 3টা পয়েন্ট আমাদের বোর পরমাণু মডেল থেকে পাওয়া যায়। নাবিলা, শাওন, আবির বুঝতে পারছো কিনা একটু আমাকে জানো, একটু রেসপন্স করো। জি স্যার। তো এখন আমরা যদি পরীক্ষাতে ঠিক এইভাবে পয়েন্ট আকারে লিখে দিই আমরা ফুল 3 মার্ক পেয়ে যাব, এটা আমাদের শেষ। এবার আমরা আসবো পরবর্তী স্পেশাল প্রবলেমে, যেটা গহনং। গহনংয়ে কি বলছে? বলতেছে উদ্দীপকের 1 নং পরমাণু মডেলটি গ্রহণযোগ্য নয়, কেন ব্যাখ্যা করো। মানে যে 1 নং পরমাণু মডেলটা আমাদের কেন গ্রহণযোগ্য হবে না, কি কারণ এটা অগ্রহণযোগ্য, এটা আমাকে ব্যাখ্যা করতে হবে। তো এখানে অনেক কিছু কথা আমাদের এক্সট্রা অ্যাড করতে হবে যেগুলো হয়তো সব বইতে লেখা নাই, আমরা এখানে পড়বো আর বুঝবো। তো চলো শুরু করি। তো 1 নম্বর পরমাণু মডেলটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। কেন এই পরমাণু মডেলটা গ্রহণযোগ্য না এটা আমাকে আলোচনা করতে হবে। লিখতেছি, উদ্দীপকের 1 নং পরমাণু মডেলটি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। এই মডেলটা গ্রহণযোগ্য নয় কেন, নিচে তার কারণগুলো বিশ্লেষণ করা হলো। 1 নম্বর ধাপ, আমাদের রাদারফোর্ড পরমাণু মডেলে চার্জহীন সূর্য এবং গ্রহগুলোর সাথে চার্জযুক্ত নিউক্লিয়াস ও ইলেকট্রনের তুলনা করা হয়েছে। বাস্তবে সৌরমণ্ডলের গ্রহসমূহ সামগ্রিকভাবে চার্জবিহীন অথচ ইলেকট্রনসমূহ নেগেটিভ চার্জযুক্ত। এটা হচ্ছে একটা কারণ। আসলে রাদারফোর্ডের মডেলটা গ্রহণযোগ্য নয়, এটার একমাত্র কারণ হচ্ছে রাদারফোর্ড আসলে তার পরমাণু মডেলটাকে সৌরজগতের সাথে তুলনা করছে। এটাই সবচেয়ে বড় ভুল ছিল। কারণ আমরা জানি সৌরজগতের মধ্যে পৃথিবী, বুধ, শুক্র,
বৃহস্পতি, শনি যে গ্রহগুলো থাকে সেই গ্রহগুলোর কিন্তু কোনো চার্জ নাই, সেই গ্রহগুলোর কোনো চার্জ নাই, এবং কি সূর্যেরও কোনো চার্জ নাই। সব কিছু চার্জ নিরপেক্ষ। আমাদের যত গ্রহ আছে, উপগ্রহ আছে, নক্ষত্র আছে, এদের কোনো চার্জ নাই, এগুলো চার্জ নিরপেক্ষ, মানে চার্জ শূন্য আর কি। আমার কথা বুঝতে পারছো? একটু কথা বলো। কিন্তু কিন্তু অপরদিকে পরমাণুর মধ্যে কিন্তু পজিটিভ চার্জও পাওয়া যায়, আবার নেগেটিভ চার্জের ইলেকট্রনকে খুঁজে পাওয়া যায়। তো রাদারফোর্ড সাহেব যে এই তার পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করছে, এটা মিল হচ্ছে না। আমাদের যদি মিলে যেত, সৌরজগতের সাথে যদি রাদারফোর্ডের পরমাণু মডেল মিলে যাইতো, তাহলে কোনো সমস্যা ছিল না। রাদারফোর্ডের পরমাণুটা কি ছিল? যুক্তিসঙ্গত ছিল, এটা সবাই গ্রহণ করত। কিন্তু সৌরজগতের সাথে রাদারফোর্ডের পরমাণু মডেলের কোনো মিল নাই। সৌরজগতে সূর্যের কোনো চার্জ নাই, পৃথিবী, মঙ্গল, বুধ এগুলোর কোনো চার্জই নাই। কিন্তু পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের চার্জ হচ্ছে পজিটিভ, আবার ইলেকট্রন যে ঘুরতেছে চারপাশে এর চার্জ নেগেটিভ। তো যে পজিটিভ নেগেটিভ চার্জের সৃষ্টি হইলো পরমাণুতে, এটা কেন হইল, এটার ব্যাখ্যা রাদারফোর্ড দিতে পারে নাই। এই জন্য এটা কি না, যুক্তিসঙ্গত মডেল না, এটাই আর কি। তো বলে দিব যে ইলেকট্রনের চার্জ রয়েছে নেগেটিভ আর নিউক্লিয়াসের চার্জ পজিটিভ, যার কারণে কি না সৌরজগতের সাথে মিল নাই। এবার 2 নাম্বার পয়েন্টে বলতেছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল একটা তত্ত্ব আবিষ্কার করছে। ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে কোনো চার্জযুক্ত বস্তু বা কণা যদি কোনো বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাহলে ক্রমাগত তার শক্তিটা হারিয়ে ফেলবে বা বিকিরণ করবে, এবং তার আবর্তন চক্র ধীরে ধীরে কমতে থাকবে। সুতরাং ইলেকট্রন সমূহ যদি এভাবে শক্তি হারাতে হারাতে তার এই আবর্তন চক্র কমায় দেয়, তাহলে অবশ্যই এক সময় ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে ঢুকে যাবে। আর ইলেকট্রন নিউক্লিয়াসে ঢুকে যাওয়া মানে কি? পরমাণুটা ধ্বংস হয়ে যাওয়া, ব্লাস্ট হওয়া, বিস্ফোরিত হওয়া, যেটা বাস্তবে ঘটে না। তোমরা সবাই এটা খেয়াল করবা, চিত্র যেটা আমাদের এটা খেয়াল রাখবা। আমি চিত্র দেখাই, তাহলে সহজে বুঝবাম। চিত্রটা দেখাচ্ছি ব্যাখ্যার জন্য। বিজ্ঞানী ম্যাক্সওয়েল আসলে কি বলছিল? বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলতেছে কোন একটা চার্জযুক্ত কণাকে বৃত্তাকার পথে ঘোরাবা অনবরত। এই যে সাপোজ এটা হচ্ছে ইলেকট্রন, ঘুরতেছে অনবরত বৃত্তাকার পথে। তো বিজ্ঞানী ম্যাক্সওয়েল একটা সূত্র আবিষ্কার করছে। বলেছে তিনি যে কোনো একটা চার্জযুক্ত কণা যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাহলে সেই চার্জযুক্ত বস্তুটার শক্তি হারাতে থাকবে, মানে তার শক্তি আস্তে আস্তে কমে যাবে। কেন কমে যাবে? সাপোজ তুমি মানুষটা মনে করো একজন ইলেকট্রন। এখন তোমাকে যদি বলি তুমি সারাদিন একটা বৃত্তাকার মাঠে দৌড়াবা, সারাদিন কোনো পানি খেতে পারবা না, কোনো খাবার খেতে পারবা না, দৌড়াবা, খালি দৌড়াবা। এখন প্রশ্ন হচ্ছে তুমি কি সারাদিন দৌড়াতে পারবা বৃত্তাকার পথে? কোনো পানি খেতে পারবা না, কোনো খাবার খেতে পারবা না, রেস্ট নিতে পারবা না, দৌড়াবা। আমার কথা কি বুঝতে পারছো? বৃত্তাকার মাঠে শুধু দৌড়াইতে হবে। একদিন যদি দৌড়াইতে পারো তোমাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। সাপোজ একটা গেম খেলা হলো, যদি কেউ একদিন একটা বৃত্তাকার মাঠে ঘুরতে পারো, তাহলে তাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে, কিন্তু সে কোনো খাবার পানি খাইতে পারবে না, জাস্ট ঘুরতে থাকবে। কথা কি বুঝতে পারছো? এটা আমাকে জানাও, আমার কি উদাহরণটা বুঝতে পেরেছো তোমরা? এখন কথা হচ্ছে তোমার পক্ষে এটা কখনোই পসিবল না, তুমি ঘুরতে একসময় ক্লান্ত হয়ে যাবা। ঠিক তেমনি ইলেকট্রনেরও কিন্তু একটা ক্লান্ত অনুভব আসবে। কারণ কি ম্যাক্সওয়েল বলছে যে কোনো একটা চার্জযুক্ত কোনো বৃত্তাকার পথে ঘুরে তার শক্তি হারিয়ে যাবে, এবং আস্তে আস্তে শক্তি হারালে কী হবে জানো? তার শক্তি স্তরের যে ইয়াটা আছে বৃত্তাকার অংশ, এটা আস্তে আস্তে কমে যাবে, আস্তে আস্তে ক্রমশ হয়ে এটা এক সময় নিউক্লিয়াসের মধ্যে আঘাত করবে। এটা কিন্তু ম্যাক্সওয়েলের একটা তত্ত্ব। কিন্তু বাস্তবে যখন পরমাণু ঘুরতে থাকে, বাস্তবে যখন ইলেকট্রন ঘুরে, তখন কিন্তু পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন কিন্তু ঢুকে যায় না। কেন ঢোকে না? সেখানে একটা কেন্দ্রবিমুখী বল এর একটা কাজ করে, এই জন্য এটা ঢুকে না। কথা কি বুঝছো? এটা আমাকে জানা, বুঝতে পারছো কথাটা? রেসপন্স করতে হবে, কথা বলতে হবে সবাইকে। তোমরা কি বুঝতেছো? বাকিরা, শাওন, নাবিলা,
ঝুমুর কথা বলো, বুঝতেছো আমার কথা, শুনতেছো ভালো করে? আমি তোমাদের কোনো রেসপন্সই পাচ্ছি না। ঝুমুর, নাবিলা, শাওন একটু কথা বলো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো যেটা বলতেছিলাম, তো এখানে বলতেছে যে আমাদের এটা আমি একটু ঠিকঠাক করে নিই। হ্যাঁ, তো বলতেছে যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে কোনো চার্জযুক্ত বস্তু কণা কোনো বৃত্তাকার পথে ঘুরতে থাকলে তার শক্তি হারাতে হারাতে সে একসময় আবর্তন চক্র কমে যাবে ধীরে ধীরে। সুতরাং এক্ষেত্রে যদি ইলেকট্রনের ঘটনা ঘটে তাহলে ইলেকট্রন শক্তি হারাতে হারাতে নিউক্লিয়াসে প্রবেশ করবে, অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে পরমাণু কী হবে, ধ্বংস হয়ে যাবে। বুঝছো, পরমাণু সম্পূর্ণভাবে একটি অস্থায়ী অবস্থা প্রাপ্ত হবে, অথচ পরমাণু হতে ক্রমশ শক্তি বিকিরণ বা ইলেকট্রন নিউক্লিয়াসে প্রবেশের কোনো ঘটনাই ঘটে না। মানে এই পরমাণুতে ইলেকট্রন যে নিউক্লিয়াসের মধ্যে ঢুকে গিয়েছে, এটা কোনো মানে এরকম কোনো ঘটনা ঘটেই না বাস্তবে। তো এটা রাদারফোর্ড এর জন্য একটা কি সীমাবদ্ধতা। তো এটা কেন হয় রাদারফোর্ড বলতে পারেনি। 3 নাম্বার হচ্ছে পরমাণুর বর্ণালী সম্পর্কে কোনো ব্যাখ্যা এ মডেল দিতে পারে না। পরমাণুর বর্ণালীর গঠনের কোনো সুষ্ঠু ব্যাখ্যা এ মডেল দিতে পারে না। তোমরা জানো বর্ণালী বলতে কি বোঝায়? অনেকগুলো বর্ণের সমাহার। যেমন আকাশে আমরা কি দেখি, রংধনু দেখি। এই রংধনু হচ্ছে কি লাল, নীল, সবুজ, কমলা, বেগুনি, এগুলোর সমাহার। তো আমাদের এই যে তোমার রংধনুতে যে অনেকগুলো রং, আমাদের প্রতিটা পরমাণুতে এরকম রং তৈরি হয়, যেটাকে বলা হয় বর্ণালী। এটা আসলে পরীক্ষার মাধ্যমে দেখা যায়, এমনি দেখা যাবে না। বুঝছো, প্রত্যেকটা পরমাণুতে কি হয়, মানে প্রত্যেকটা পরমাণুতে এরকম বর্ণালী পাওয়া যায়, কিছু রং তৈরি হয়। এই রঙের গঠন সম্পর্কে রাদারফোর্ড কিছু বলতে পারে না, কিন্তু বোর বলে গিয়েছিল, যার কারণে বোর মডেলটাই গ্রহণযোগ্য ছিল। তো মনে রাখবা যে আমাদের পরমাণুর যে বর্ণালীর গঠন এই সম্পর্কে রাদারফোর্ড কিছুই বলতে পারে নাই, এজন্যই তার মডেলটা গ্রহণযোগ্য না। এ হচ্ছে 3 নাম্বার পয়েন্টের ব্যাখ্যা। সবাই বুঝতে পারছো? এরপরে নেক্সট পরবর্তী 4 নাম্বার, এই যে আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্পর্কে কোনো ধারণা রাদারফোর্ড পরমাণু মডেল দিতে পারেনি। অর্থাৎ এই যে আমার ইলেকট্রন যে ঘুরতেছে এটাকে বলা হয় আবর্তনশীল ইলেকট্রন। যে ইলেকট্রন ঘুরতে থাকে অনবরত তার নাম কি, আবর্তনশীল ইলেকট্রন। এখন এই আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথ মানে যে শক্তি স্তর, এই শক্তি স্তর দেখতে কেমন? এই শক্তি স্তর কি বৃত্তাকার নাকি উপবৃত্তাকার না কেমন, অর্থাৎ কক্ষপথের আকার আকৃতি এটা কেমন, এই বিষয় সম্পর্কে রাদারফোর্ড কিছুই বলতে পারে নাই। বুঝছো, রাদারফোর্ড এগুলো বলে যেতে পারে না, কিন্তু বোর বলে গিয়েছে যে আমার যে ইলেকট্রনের কক্ষপথগুলো কীরকম, বৃত্তাকার, উপবৃত্তাকার, এগুলো আর কি। তো এটা যেহেতু বোর বলে গিয়েছে, রাদারফোর্ড বলতে পারে নাই, এই জন্য রাদারফোর্ডের মডেলটা কি না, গ্রহণযোগ্য না। সর্বশেষে 5 নম্বর পয়েন্ট আমরা বলবো যে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুগুলোতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিভাবে ঘুরতেছে তার কোনো ব্যাখ্যা এই রাদারফোর্ড দিতে পারে নাই। অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেল শুধুমাত্র হাইড্রোজেন নিয়ে কাজ করছে। হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, এগুলোর মধ্যে যে অনেকগুলো ইলেকট্রন আছে, তো প্রত্যেকটা পরমাণুর মধ্যে এতগুলো ইলেকট্রন কেমনে ঘুরবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, এই বিষয় সম্পর্কে কোনো মডেলের ধারণা রাদারফোর্ড দিতে পারে নাই, কিন্তু বোর দিতে পারছে। রাদারফোর্ড শুধুমাত্র হাইড্রোজেন পরমাণু নিয়ে গবেষণা করছিল, এই জন্য হাইড্রোজেনের পরমাণু মডেল নিয়ে গবেষণার পর তার মতামতগুলো দিছে যে হ্যাঁ এই মডেলে এইটা হয়, ওইটা হয়, এটা হয়। কিন্তু হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, যেগুলোর মধ্যে একাধিক ইলেকট্রন 2টা, 3টা, 4টা বা 118 নম্বর পর্যন্ত যে মৌল আছে, এতগুলো মৌলের মধ্যে যে এতগুলো ইলেকট্রন, তো এতগুলো ইলেকট্রন কিভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে সেই ব্যাখ্যা সম্পর্কে রাদারফোর্ড কিছুই বলে যেতে পারে নাই। যেহেতু একাধিক ইলেকট্রন ঘুরবে কিভাবে এই বিষয়টা রাদারফোর্ড ভালো করে বলতে পারে নাই, এটা ছিল রাদারফোর্ডের একটা ব্যর্থতা। এই জন্য এই মডেলটাকে গ্রহণযোগ্য মডেল বলা হয় না। সবাই কি এই ব্যাখ্যাটা বুঝতে পারছো? 5 নাম্বারটা একটু আমাকে জানাও, একটু রেসপন্স করো, একটু কথা বলো। একটি পরমাণুর মানে একটি ইলেকট্রন কীভাবে ঘুরে সেটা ব্যাখ্যা দিতে পারে, কিন্তু একাধিক ইলেকট্রন কীভাবে ঘুরবে সেই ব্যাখ্যা রাদারফোর্ড দিতে পারে না, আজও পর্যন্ত দিতে পারে না, এই জন্য এটা গ্রহণযোগ্য মডেল না।
ঝুমুর, নাবিলা, শাওন, আবির, বুঝতে পেরেছো 5 নম্বর ব্যাখ্যাটা? এটা আমাকে জানাও, রেসপন্স করো, কথা বলো। হ্যাঁ, ঝুমুর, নাবিলা, আবির, শাওন, কথা বলো একটু। বুঝতে পেরেছো? শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তো একটু তাড়াতাড়ি বললে ভালো হয়। তো বলি, আমার যেহেতু সময় কম, আমি আজকে এতটুকু আলোচনা করলাম, বেশি আলোচনা করতে পারলাম না। থ্যাংক ইউ নাবিলা, জয়েন করছো। তো ক্লাসগুলো নিয়মিত করো, ক্লাস মিস দিও না। আর বাড়ির কাজ দেওয়া হয় না আজকে, দিয়ে দিব ইনশাল্লাহ। বাড়ির কাজগুলো করে আমাকে দেখাও। আর নিয়মিতভাবে ক্লাস করো, সামনে আমাদের আরও স্পেশাল ক্লাসগুলো আছে ইনশাল্লাহ। তো আজকে এখানেই ক্লাস শেষ, নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে যাবো। আল্লাহ হাফিজ।